ঘটনাটা শুরু হয় একটা পুরনো লতাপাতা ঘরের ভেতর থেকে। একজন বৃদ্ধ মহিলা হাত জোর করে চোখ বন্ধ করা অবস্থায় বিড়বিড় করে কিছু পড়ে যাচ্ছে এক মনে। তার সামনে একটা বিশাল কীর্তির সাপের মূর্তি, আর আশেপাশে বিভিন্ন পশু পাখির মাথার কঙ্কাল রাখা। ঘরের চারকোনায় 4টা মোমবাতি জ্বালানো, তার সামনে একটা পাত্রে কিছু তাজা রক্ত রাখা। স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে শয়তানের উপন্যাস করা হচ্ছে। বৃদ্ধ মহিলা এবার পরিষ্কার ভাষায় বলতে লাগলো, হে প্রভু, আপনি যেভাবে বলছিলেন আমি সেভাবেই করছি সব। আগামীকাল আপনার চাওয়ার শেষ উপকরণ একটা 7 বছরের বাচ্চা বলি দিব আপনার উদ্দেশ্যে। আশা করি আপনি খুশি হবেন এই বলিতে। ঠিক তখনই ঘরের দরজা ধাপাস করে খুলে গেল। বৃদ্ধ মহিলা চমকে গিয়ে চোখ খুলে বিধ্বস্ত হয়ে দরজার দিকে তাকালো। সে দেখতে পেল একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে দরজায়। ছেলেটার হাতে একটা অদ্ভুত লাঠি, পুরো লাঠিতে আরবি ভাষায় অনেক কিছু লেখা খোদাই করে। এদেরকে সে আগে কখনো দেখেনি, কিন্তু সে বুঝতে পারলো এরা সাধারণ কেউ নয়। বৃদ্ধ ধমকের স্বরে জিজ্ঞাসা করলো, এই কারা তোমরা? এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে এখনই। ছেলেটা বলল, চলে তো যাবই ডাইনি বুড়ি, তবে তার আগে যেটা করতে এসেছি সেটা করে নেই। এই বলে ছেলেটা এগিয়ে এসে বুড়ির মাথায় আঘাত করলো লাঠি দিয়ে। মেয়েটা এসে বুড়িকে পিছন থেকে ধরে হাত বেঁধে দিল। এরপর মেয়েটা বলল, আচ্ছা স্যার, এই মানুষগুলো শয়তানের উপন্যাস করে কেন? তারা কি জানে না এটা তাদের ধ্বংস ডেকে আনবে এক সময়? ছেলেটা বলল, মানুষ অর্থ সম্পদ আর ক্ষমতা চায়, আর শয়তান তাদেরকে এই জিনিসগুলোই প্রতিশ্রুতি দিয়ে পথভ্রষ্ট করে ফেলে। মানুষ মনে করে এই অর্থ সম্পদ আর ক্ষমতা তাদেরকে চির অমর করে রাখবে, কিন্তু এক সময় গিয়ে দেখা যায় এগুলোই তাদের ধ্বংসে ডেকে আনে। বুড়ি হাসতে হাসতে বলল, আমি জানি তোরা কারা, আর এটাও জানি এখন আমাকে মেরে ফেলবি, কিন্তু কয়জনকে মারবি? আমার মতো 1000 জন আছে যারা এই কাজ করে যাচ্ছে। ছেলেটা বলল, আমি তোদের মতো শয়তানের পূজারীদের মারার জন্য 1000 বার জন্ম নিব, তবু তোদের শেষ করে ছাড়বো। নিষ্পাপ বাচ্চাদের বলি দিয়ে তোরা শয়তানকে খুশি করিস। এখন আমি তোরে বলি দিয়ে শয়তানের খুশিতে পানি ঢেলে দিব, আর এটা আমি করতেই থাকবো যতদিন তোদের মতো মানুষরূপী ডাইনিদের নিঃশ্বাস না করি। এই বলে ছেলেটা লাঠি উল্টো করে ধরতেই দেখা গেল সেটা এক তরবারিতে পরিণত হচ্ছে। এক কোপে বৃদ্ধার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলা হলো। রক্ত ছিটে গিয়ে পড়লো পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখে। মেয়েটা বলল, স্যার, এখনো আপনি ভালো করে মাথা আলাদা করতে পারেন না? রক্ত কেন ছিটে যায়? আমার মতো কিউট একটা মেয়ের মুখে এই ডাইনির রক্ত লেগে গেল। ছেলেটা বলল, এটা তোমার ভুল ধারণা। মেয়েটা বলল, মোটেও এটা আমার ভুল ধারণা নয়, সত্যি আপনি ভালো করে মাথা আলাদা করতে পারেন না। আমি হলো রক্ত একটু ছিটে যেত না আশেপাশে। ছেলেটা বলল, না সেটা ঠিক আছে, কিন্তু তুমি যে নিজেকে কিউট বললে, আমি ওই ভুল ধারণার কথা বলছি। মেয়েটা একটু অভিনয়ের সুরে, স্যার, আপনিও না শুধু শুধু আমাকে অপমান করেন। তখন ছেলেটি বলল, দেখো, আমার মামা বলছিল গরম আর অপমান দুইটা একই, যত গায়ে লাগাবে ততই লাগবে। তাই এসব কথা বাদ দিয়ে এখন এই বুড়ির মাথাটা নাও বেগে। এখনো এমন আরো অনেক আছে, তাদের সবার মাথা কেটে জ্বালিয়ে দিতে হবে। মেয়েটা বৃদ্ধার মাথা তুলে ব্যাগে নিয়ে নিল। এরপর তারা দুজনে সেখান থেকে বের হয়ে গেল। দেখা গেল ভিতর থেকে কালো এক ছায়া তাদের চলে যাওয়ার দিকে নজর রাখছে আর রাগে গজগজ করছে। এরপর এক ভয়ানক চিৎকার। 1 মাস পর হঠাৎ ফোনের রিংটোনে আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। দেখলাম আমার ফুফাতো ভাই সাব্বির ফোন করছে। বিরক্ত নিয়ে ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করলাম। বুঝতে পারলাম সাব্বির ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি নেশাখোরদের মতো কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কিরে ফইন্নি, তুই হাসতাছত নাকি কান্তাছত? কান্না করতাছত সেটা আগে বল। ও কান্নারও বাড়িয়ে দিল আর বলল, ভাই মে লুট গেয়া, বরবাদ হো গেয়া। জানোস ভাই, পৃথিবীতে মা বাবা ছাড়া আপন কেউ হয় না। তখন আমি হাসতে হাসতে বললাম, ব্রেকআপ কখন হয়েছে সেটা বল। ও কান্না থামিয়ে বলল, কাল রাত্রে রে ভাই, এরে আইহন কিত্তাম। এই বলে আবার কান্না শুরু করলো। আমি ওরে ধমক দিয়ে বললাম, থাম ফইন্নি, আমার কাঁচা ঘুম ভাঙিয়ে ব্রেকআপ হওয়ার জন্য বেডি মাইন্সের মতো কান্না করতাছত? শরম করে না তোর? পাপ্পির বলল, শরম করবো কেন বাল? আমি কি লেন্টু হয়ে কান্না করতাছি নাকি? আর আমি ব্রেকআপ হওয়ার জন্য কান্না করতাছি না তো, কান্না করতাছি শেফালিকে যে গিফট গুলা দিয়েছিলাম সেগুলো কিভাবে ফেরত আনবো সেই ভেবে। পরের বার প্রেম করার সময় আবার নতুন করে গিফট কেনার মতো বড়লোক আমি নই। প্লিজ ভাই, তুই একটু গিফটগুলো ফেরত আনিয়ে দেওয়ার ব্যবস্থা কর।
তুই যা খেতে চাবি আমি তাই খাওয়াবো। তখন আমি বললাম, ওরে শালা, তোর মতো কালপিট আমি আর একটাও দেখিনি, নিজেকে গর্ভবতী মনে হচ্ছে তোর মতো একটা ভাই পেয়ে। এখন কান্নাকাটি না করে ঘুমা, কাল দেখা হলে প্ল্যান করব কিভাবে গিফটগুলো ফেরত আনা যায়। এই বলে ফোন রেখে দিলাম। দেখলাম ঘড়িতে তখন রাত 2টা। একটু আগে ঘুমিয়েছিলাম কাজ শেষ করে, শালা আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। এবার ফোন সাইলেন্ট করে বালিশের নিচে রেখে আবারও ঘুমানোর জন্য চেষ্টা করলাম। এখন আমার পরিচয়টা দেওয়া যাক। আমার নাম রামিম, স্বনামধন্য এক বুক পাবলিশার্স এ চাকরিরত আছি। মাস শেষে যা বেতন পাই তাতে মোটামুটি ভালোভাবেই চলে যাচ্ছিল দিনগুলো। আপনজন বলতে সবাই আছে, কিন্তু আমি নেই তাদের মাঝে। মানে আমার কোনো এক ভুলবশত করা অপরাধের কারণে বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আজ 7 বছর হলো। প্রথম দিকে অনেক কষ্ট হইতো, থাকার জায়গা নেই, খাওয়ার জন্য খাবার নেই। এমন দিন গিয়েছে সারাদিন শুধু পানি খেয়ে কাটিয়ে দিয়েছি। অনেক কষ্টে এই চাকরিটা ম্যানেজ হলো। তারপর আর তেমন কষ্ট হয়নি। এখন ফ্যামিলির কাউকে মিসও করি না। যোগাযোগ বলতে শুধু মায়ের সাথে কথা হয় মাঝে মাঝে। শুধুমাত্র জানিয়ে রাখি, মা, এখন আমি বেঁচে আছি। আর বন্ধুর মতো ফুফাতো ভাই সাব্বিরের সাথে। শুধুমাত্র সাব্বিরই জানে আমি কোথায় আছি, আর কেউ জানে না আমার বর্তমান ঠিকানা। চোখ লেগে এসেছে, আমি হারিয়ে যাচ্ছি ঘুমের রাজ্যে। ঠিক তখনই